আপনার কি মনে হয় ভেতরে আপনার সন্তান কি অবস্থায় আছে? আপনি কি নিজের সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে? টিভি নিউজ চ্যানেলের দিকে স্থির একজোড়া দৃষ্টির মালিক তীব্র ঘৃণা মিশ্রিত স্বরে বলে ওঠে, কি অদ্ভুত কাণ্ড, জ্ঞানহীন প্রশ্ন। চৌধুরী নিবাসের প্রায় সকল সদস্যরা আজ বাসায় উপস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা নিউজ দেখার পরে তরি রশিদ বাদে আর কেউই বাসা থেকে বের হয়নি। টিভির সামনে বসে থাকা সকলে পার্থ মুনতাসির চৌধুরীর বলা কথাটার গভীরতা উপলব্ধি করে। এই তো বেশি দিন না, ক্যালেন্ডারের পাতা উল্টে কেবল 6 মাস পিছিয়ে গেলেই এরকম একটা দিনের সাক্ষী হয়েছিল তারা, যখন তাদের ঘরের ছেলে এবং ছেলের সমতুল্য মেয়ে জামাই আতঙ্কবাদীদের কবজায় বন্দী ছিল। সেদিন চৌধুরী এবং রশিদ পরিবারের সকলে এদের মতো নিজেদের সন্তানকে অক্ষুণ্ণ অবস্থায় ফিরে পাওয়ার প্রার্থনায় মশগুল ছিল। আফজাল চৌধুরী মনে মনে মান্যত করেছিলেন যে ছেলে দুটোর জন্য সদকা হিসেবে মসজিদে এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করবে। তুর্য ও শোভন যেদিন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে, সেদিন আফজাল সাহেব নিজের মনের সুপ্ত মানত পূরণ করেছিলেন। লিভিং রুমের একপাশে একটা সোফায় বসে থাকা শোভন সবার অগোচরে নীরবে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লক করে অতি গোপন এক স্থান হতে বের করে উচ্চপদস্থ একজন সম্মানিত ব্যক্তি হতে পাওয়া একটা চিঠি, যেখানে লেখা রয়েছে, শোভন মুহতাসিম চৌধুরী, আমি যখন এই চিঠি লিখছি তখন আপনি হাসপাতালে জীবন মরণের পাঞ্জা লড়ছেন। অফিসার শোভন, বিশ্বাস করুন, যখন আমাকে এই মিশনের দায়িত্ব অর্পণ করা হয় এবং আমি হস্টেজ লিস্টে আপনার নামটা দেখি তখন আমি বাকহারা হয়ে পড়ি। এই তো কিছুদিন পূর্বেই তো আমাদের দেখা হলো। তরতাজা এক প্রাণকে আমি এমন এক কেস নিয়ে তদন্ত করতে দেখি যেই কেসকে উপর মহল হতে অপ্রয়োজনীয় বলে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু আপনি সেদিন সেই আদেশের তোয়াক্কা করেননি। দুর্দম্য সাহস নিয়ে একাই কেসটার ছক কষতে শুরু করেন সকল অর্ডারের বিরুদ্ধে গিয়ে। আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। নিজের পরিবারের জন্য আপনি সুস্থ হবেন। এই দেশের বুকে একজন শোভন মুহতাসিমের প্রয়োজন বলেই আপনি সুস্থ হবেন। এই চিঠিটা পড়ার জন্য হলেও আপনাকে সুস্থ হতে হবে। আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমি এখানেই ছেড়ে দেব না। এই কেসের সাথে জড়িত প্রতিটা কেঁচোকে তাড়া করব। তারা যেই গর্তেই গিয়ে লুকিয়ে থাকুক না কেন, আমি সেই গর্ত খুঁড়ব প্রয়োজনে। ইনশাআল্লাহ গর্ত হতে কেঁচো ও সাপ দুটাকেই বের করতে সক্ষম হব, হতেই হবে। কারণ যেখান থেকে শোভনদের দায়িত্বে রীতি ঘটে, সেখান থেকেই দুর্জয়দের সেই দায়িত্বের ভার বইতে হয়। মে আওয়ার কান্ট্রি লিভ লং। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। সম্পূর্ণ চিঠিটায় একবার চোখ বুলিয়ে শোভন জানালা দিয়ে একবার বাহিরে তাকায়, বিড়বিড়িয়ে বলে, আল্লাহ আপনার সহায় হোক মেজর দুর্জয়। সামরিক বাহিনীর জিপে করে ডু নট ক্রস দ্য লাইনের সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করে স্পেশাল টিমের সদস্যরা সামরিক বাহিনীর দখলে কলেজ সীমানার বাহিরে টাঙানো তাঁবুর ভেতর প্রবেশ করতেই তাদের দেখা হয় সেখানে দায়িত্বে থাকা বাকি সেনা সদস্যদের সঙ্গে। মেজর দুর্জয় রেডিও ইঞ্জিনিয়ারের টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে প্রশ্ন ছুড়ে, টিল নাও এনি নেগোসিয়েশন করা সম্ভব হয়েছে? নো স্যার, টেরোরিস্টরা আমাদের কোনো কথার বিপরীতেই সাড়া দেয়নি। তারা সম্ভবত নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড না, ওই ঠিক গতবারের মতো। উত্তরটা শুনে দুর্জয় কানে হেডফোন গুঁজে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু আশানুরূপ কোনো লাভ হয় না এতে, কারণ কলেজ ভবনের কাছে গিয়ে রেডিও সিস্টেম ইনস্টল করা সম্ভব হয়নি। আতঙ্কবাদীদের গুলি ছোড়ার সম্ভাবনা রয়েছে। তাঁবুতে উপস্থিত 7 লেফটেন্যান্টের মধ্যে সাইফ ফিসফিসিয়ে বলে ওঠে, খালি যদি কর্নেল স্যারের অর্ডার না থাকতো তাহলে আমি এক্ষুনি ভিতরে গিয়ে সবগুলা বাঙ্গির পুতেরে পুইত্তা রাইখা আসতাম। সাইফের কথা বাকি 6 জনের কানে পৌঁছায়, কিন্তু তারা কোনো জবাব দেয় না। দুর্জয় সম্পূর্ণ সিচুয়েশন অবজার্ভ করে নিজের পকেট হতে হ্যান্ড হেল্ড ট্রান্সিভার বের করে। মুহূর্তেই হেডকোয়ার্টারে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা এবং আরও উচ্চ পদস্থ কর্নেলদের সঙ্গে কানেক্টেড হতেই দুর্জয় তাদের এখানকার সিচুয়েশন অ্যানালাইসিস সম্পর্কে জানায়। দুর্জয় সাহস নিয়ে বলে, স্যার অর্ডার দিন, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান ম্যাপ রেডি করেছি ভেতরে প্রবেশ করার। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথায় ঝগড়া দিয়ে বলে, নো দুর্জয়, এখন ভিতরে প্রবেশ করা ঠিক হবে না। এখান থেকে যে প্ল্যান ম্যাপ রেডি করে তোমাদের পাঠানো হয়েছে কেবল সেই অনুযায়ী তোমরা কাজ করবে। দুর্জয় শান্ত গলায় বলে, স্যার 87 জন হস্টেজ এই মুহূর্তে প্রাণ ভয়ে তটস্থ হয়ে রয়েছে ওই কলেজের ভেতর। সন্ধ্যা গড়িয়ে রাত আসার অপেক্ষা করলে খুব দেরি হয়ে যাবে। আর তাছাড়াও রাতের অন্ধকারে পাওয়ার সাপ্লাই কেটে ভেতরে প্রবেশ করাটাও সেফ না।
ভবনের কোথায় কোথায় বিপদ ওত পেতে রয়েছে আমাদের জানা নেই। আমার টিম মেম্বারদের সেফটি আর থাকবে না তাতে। কর্নেল জুবাইর শিকদার দুর্জয়ের কথার পিঠে তেতে ওঠে। ডোন্ট ফরগেট ইউর আইডেন্টিটি দুর্জয়। ইউ আর এ সোলজার। তোমার একমাত্র কাজই হচ্ছে অর্ডার মানা, আর আমাদের অর্ডার সবসময় দেশ ও জাতির সুরক্ষার উদ্দেশ্যেই হয়ে থাকে। আর ইউ আর টকিং অ্যাবাউট দ্য লেফটেন্যান্ট সেফটি। তোমার কি মনে হয় ইট ইজ অ্যাবাউট দেয়ার লাইফ? হোস্টেসদের উদ্ধারের জন্য জীবন দিতে হলেও ওরা দিবে, এ নিয়ে এত ভাবাভাবির কি আছে? আর তবুও যদি তুমি এই বিষয়ে ভাবতে চাও, তাহলে আমাকে এই মিশনের দায়িত্ব অন্য কারো হাতে দিতে হবে। জুবাইর শিকদারের বলা কথাগুলো পৌঁছায় তাঁবুতে উপস্থিত সকলের কানে। দুর্জয়ের রাগে শরীর কাঁপছে। সচরাচর সে সর্বদাই নিজের উচ্চপদস্থ সকলকে সম্মান করে যদি সে সম্মানের যোগ্য হয়, কিন্তু এই কর্নেল জুবাইর শিকদারের প্রতি দুর্জয়ের একরাশ বিরক্তি ও রাগ জমা রয়েছে। স্বাধীনতার পরে এই দেশের মাটিতে এভারভিউ রেস্টুরেন্টের সেই টেররিস্ট অ্যাটাকের ঘটনাটা ফার্স্ট হোস্টেস কেস ছিল সামরিক বাহিনীর জন্য। একটা হোস্টেস সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য যেরকম বুদ্ধিসম্পন্ন হতে হয় তার লেশমাত্র কর্নেল জুবাইর শিকদারের মধ্যে খুঁজে পায় না দুর্জয়। কিন্তু এই ব্যাপারে বিন্দুমাত্র টু শব্দ করার সাহস দেখাতে গেলেই জুবাইর শিকদার অতি কৌশলে বুঝিয়ে দেয়, আমার অর্ডারের বাইরে গেলে তোমার চাকরি বিপদে পড়বে মেজর দুর্জয় শাহরিয়ার। দুর্জয় কিছু বলতে নেবে তার পূর্বেই হ্যান্ডহেল্ড ট্রান্সিভার খ্যাত ওয়াকি টকির অপর পার্শ্বতে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফা বলে ওঠে, Follow the order, Major Durjoy. বাট স্যার, I said follow the order, Major Durjoy. এবার কিছুটা তেজ মিশিয়েই কথাটুকু বলে জুলফিকার। কর্নেল জুবায়ের অর্ডারের সঙ্গে সে নিজেও সম্পূর্ণ একমত নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। দুর্জয়কে এমন কোনো কাজ করার সুযোগ দিবে না সে যাতে দুর্জয়ের চাকরি হুমকিতে পড়ে। তাই সেই পিতৃ স্নেহতুল্য অনুভূতি হতেই তিনি দুর্জয়ের মঙ্গলের জন্যই এমন কঠোর আচরণ করেন। দুর্জয় শক্ত গলায় জবাব দেয়, রজার দ্যাট স্যার। হ্যান্ড হেল্ড ট্রান্সিভারটা ডিসকানেক্টেড করে দুর্জয় মিনিট এক পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখ বুজে বড় বড় নিঃশ্বাস ছেড়ে সে নিজের রাগটা ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে সে রাগে হাতের কাছের একটা পানির বোতল তুলে মেঝেতে হাঁচার মারে। তার এহেন আচরণে কেঁপে ওঠে তাঁবুতে উপস্থিত সকলে। দুর্জয় কারো দিকে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, প্রস্তুতি নাও, আমরা সন্ধ্যার পর ভবনে প্রবেশ করব। সকাল থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছে বন্নি। না মুখে তুলেছে দানা পানি, না তোয়াক্কা করেছে কারো অনুনয়ের। কেবল একটাই কথা তার, মাম্মাকে চাই। হিরণ গত রাত হতে এখনো বাড়ি ফিরেনি। কোথায় নিরুদ্দেশ হয়েছে কে জানে। তবে হিরণ যদি বাড়ি ফিরে শুনে তার মেয়ে সকাল থেকে অভুক্ত, তাহলে যে কি অবস্থা হবে তা ভাবতেই রাধুনী লিজা ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন বাচ্চাটাকে খাওয়ানোর। এক পায়ে দাঁড়িয়ে থেকে একের পর এক বন্নির সকল প্রিয় খাবার রান্না করে মুখের সামনে নিয়ে ধরেছে, কিন্তু বন্নি তা মুখে তো তুলেইনি, উল্টো আরো রাগ করে দুপুর থেকে নিজের রুমের দরজা ভিতর থেকে লক করে বসে আছে। লিজা বন্নির রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলে, বইনি মামনি, দরজা খোলো, মাম্মা এসে পড়বে তো। এরকম করলে মাম্মা কষ্ট পাবে। বন্নি ভেতর থেকে চেঁচিয়ে ওঠে, লায়ার, মাম্মা পাপা আসবে না? কেন আসবে না? তোমাকে রেখে ওনারা কোথায় যাবে? তাহলে সকাল থেকে কেউ একবারও আমার সাথে ফোনে কথা বলেনি কেন? বন্নির এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না লিজা। সে কিভাবে জানবে স্যার আর ম্যাডাম নিজেদের মেয়ের সাথে কেন কথা বলছে না? এক চাপে সারাদিন এই বাচ্চা মেয়েটার পেছনে দৌড়ে লিজা ক্লান্ত। তার ধৈর্য শক্তিও আর মানছে না। তিনি শেষবারের মতো ক্লান্ত গলায় বলে, বের হও মামনি, তোমার পাপা খুব রাগ হবে। বন্নি আবার আর কোনো জবাব দেয় না। লিজা আরো কিছুক্ষণ অপেক্ষা করে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে ক্লান্ত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসে। যা হওয়ার হবে, তার পক্ষে আর সম্ভব নয় বাচ্চার পেছনে দৌড়ানো। গর্জনতলা সমুদ্রের ধারে নীরবে বসে আছে হিরণ। অনিমেষ চেয়ে আছে দূর সমুদ্রের জলরাশির পানে। কেন জানি মনে হচ্ছে এইবার বাড়িকে খুঁজে পাওয়া এতটা সহজ হবে না। আগের দুবার বাণী একা পালিয়েছিল, এবার কারোর সঙ্গে পালিয়েছে। সেই কেউটা যে সাধারণ কেউ নয় তা বুঝতে মোটো অসুবিধা হচ্ছে না হিরণের। সাধারণ কেউ হলে নিশ্চয়ই এভাবে সব প্রমাণ মিটিয়ে পালাতে পারত না। গভীর ভাবনার অতলে ডুবে থাকা হিরণকে কাজ হতে দেখছে ইবাদ। গতরাত থেকে এক মুহূর্তের জন্য সে হিরণকে একা ছাড়েনি। এই শান্তশিষ্ট স্যারকে তার মোটেও ভালো লাগছে না। হিরণের স্বভাব অনুযায়ী এতক্ষণে 10-12টা লাশ ফেলে দেওয়ার কথা, কিন্তু হিরণ সেরকম কিছুই করছে না। কেবল শান্ত গলায় বাণী ম্যাডাম আর তার সাহায্যকারীকে খুঁজে বের করার আদেশ দিয়ে এই সমুদ্র পাড়ে এসে বসে আছেন। ইবাদের ভাবনার মাঝে হিরণ আচমকা মৃদু হেসে বলে ওঠে, বাণীকে আমি নিজের করেছি, কিন্তু বাণী আমার হয়নি।
হিরণের কথার ধরন দেখে ইবাদের বড্ড মায়া হয়। সে মানছে তার স্যার খারাপ, কিন্তু ম্যাডাম কি একটু কনসিডার করতে পারতো না? স্যারের অনুভূতিকে সামান্য মূল্যায়ন করতে পারতো না? ইবাদ নিশ্চিত বাণী ম্যাডামের এক কথায় স্যার দুনিয়ায় 404 করে দেওয়ার আগেও দ্বিতীয়বার ভাববেন না। ইবাদের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে কল রিসিভ করতে অপর পাশ হতে বলা কথা শুনে ফোন কানে ধরে চিন্তিত গলায় হিরণের উদ্দেশ্যে বলে, স্যার, বন্নি দুপুর থেকে রুমের দরজা লক করে বসে আছে। গত 1 ঘন্টা ধরে ওর কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। প্লিজ চলুন স্যার। মেয়ের কথা শুনতেই যেন হিরণ সম্বিত ফিরে পায়। দ্রুত পায়ে উঠে গাড়ির দিকে এগিয়ে যায়। বাণীর ভাবনায় সে এতটা বিভোর হয়েছিল যে নিজের মেয়ের কথা ভুলে গিয়েছিল সে। হিরণ ফ্রন্ট সিটে উঠে বসতে বসতে আদেশের গলায় বলে, দ্রুত চালাও, আমার মেয়ে অপেক্ষা করছে।